হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আমরা ফিগার্স অফ স্পিচের অলরেডি 3টে পার্ট দিয়েছি। আজকে পার্ট নাম্বার 4। তো 5 ধরনের ফিগার্স অফ স্পিচ হয়, এটা অলরেডি আমি তোমাদের বলেছি। তো তার মধ্যে 2টো টাইপ আমরা কমপ্লিট করেছি। 1 নম্বর হচ্ছে ফিগার্স বেসড অন ইমাজিনেশন, 2 নম্বর ফিগার বেসড অন সাউন্ড। তো আজকে আমরা 3 নম্বর যেটা আমাদের টাইপ ফিগার্সের, সেটা হচ্ছে ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন মানে কি? কনস্ট্রাকশন হচ্ছে সেন্টেন্সের কনস্ট্রাকশন। মানে একটা কবিতাতে বা কোনো একটা প্রোজে সেন্টেন্সের যে কনস্ট্রাকশন থাকে, যে সিনট্যাক্স থাকে, সেই সিনট্যাক্সে যদি কিছু চেঞ্জ আসে এবং সেটা এমফ্যাসাইজের জন্য, অর্থাৎ জোর দেওয়ার জন্য যদি কনস্ট্রাকশানে কোনো ধরনের পরিবর্তন হয় বা কোনো ইউনিকনেস আমরা দেখতে পাই, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই ফিগারগুলো কনস্ট্রাকশান বেসড ফিগার্স। তো তেমনই এখানে কনস্ট্রাকশানের ওপরে অনেক ফিগার্স রয়েছে, কিন্তু প্রত্যেকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। তো 3টে ফিগার্স খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এখান থেকে। সেই 3টে ফিগার্স আজকে আমরা করব, যার মধ্যে রয়েছে হাইপারবেটন, এক্সক্লামেশন এবং ইন্টারোগেশন। এই 3টে ফিগার্স মোস্ট ইম্পর্টেন্ট ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন। তো আমরা স্টার্ট করছি হাইপারবেটন দিয়ে। তো এই হাইপারবেটনেরই আরেকটা নাম হচ্ছে অ্যানাস্ট্রফি, আর একটা নাম হচ্ছে ইনভার্সান। তো সেম ফিগার্স অফ স্পিচ, একই। তো খুব ছোট করে এখানে লেখা আছে কি, এটা যে অর্ডার অফ ওয়ার্ডস ইজ রিভার্সড। অর্থাৎ একটা সেন্টেন্সের ওয়ার্ডের যে ন্যাচারাল অর্ডার, যেটা আমরা জানি যে প্রথমে সাবজেক্ট আসে একটা সেন্টেন্সে, তারপরে ভার্ব আসবে, তারপরে আদার ওয়ার্ডস আসবে। সেই আদার ওয়ার্ডসের মধ্যেও আমরা জানি যে যদি নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অ্যাডজেক্টিভ নাউনের আগে আসে। যদি অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব ভার্বের পরে আসে, অ্যাডজেক্টিভের আগে আসে। এরকম অর্ডার আমরা জানি ন্যাচারালি, যেটা সেন্টেন্সে হয় সেটা আমরা জানি। তো এখানে কি হবে, এই যে ন্যাচারাল অর্ডারটা, একটা সেন্টেন্সে ওয়ার্ডের ন্যাচারাল অর্ডারটা রিভার্সড হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে আমরা বলবো এখানে হাইপারবেটন ইউজ করা হয়েছে। ফর এক্সাম্পল দেখো, এখানে কিটসের কবিতা একটা লাইন আছে, মাচ হ্যাভ আই ট্রাভেলড ইন দ্য রেলমস অফ গোল্ড। তো এখানে আমরা যদি দেখি যে সাবজেক্ট হচ্ছে আই এবং ভার্ব হচ্ছে হ্যাভ ট্রাভেলড। তো এখানে দেখো কি করা হয়েছে, এটা লেখা উচিত ছিল কি, মানে ন্যাচারাল অর্ডারটা কি হওয়া উচিত, আই হ্যাভ ট্রাভেলড মাচ ইন দ্য রেলমস অফ গোল্ড। এটা হচ্ছে এক্স্যাক্ট ন্যাচারাল ওয়ার্ড অর্ডার। কিন্তু কিডস লিখছেন কি, এখানে হ্যাভ আই ট্রাভেলড লিখছেন, আই হ্যাভ ট্রাভেলড না লিখে। তাহলে এই যে রিভার্স করা হচ্ছে ওয়ার্ড অর্ডারকে, এখানে আমরা বলবো যে কিডস একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, যেটার নাম হচ্ছে হাইপারবেটন বা অ্যানাস্ট্রফি বা ইনভার্সান। নেক্সট লাইন আমাদের খুবই পরিচিত, আমি পড়িয়েছি তোমাদের লুসি পোয়েমসের প্রথম লুসি পোয়েম ছিল আমাদের, যেটা এ স্লাম্বার ডিড মাই স্পিরিট শিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে এ স্লাম্বার, ঠিকই আছে, এখানে এক সাবজেক্ট বসে আছে এ স্লাম্বার। এরপরে দেখো যেটা মেন ভার্ব, সেটা কি, সিল। তো মেন ভার্বটা দেখো শেষে বসে আছে, আর যেটা অবজেক্ট এখানে মাই স্পিরিট, সেটা ভার্বের আগে বসে আছে। তাহলে এখানেও ওয়ার্ড অর্ডারটা চেঞ্জ করা হয়েছে। তাহলে কি লেখা উচিত ছিল এখানে, এ স্লাম্বার সিল্ড মাই স্পিরিট, অথবা এমফ্যাসাইজের জন্য আমরা ডু নিয়ে আসি অনেক সময়, এ স্লাম্বার ডিড সিল মাই স্পিরিট, এটা লেখা উচিত ছিল। অর্থাৎ সিলের ডান দিকে মাই স্পিরিটটা লেখা উচিত, কিন্তু লেখক এখানে ওয়ার্ড অর্ডার চেঞ্জ করেছেন। তো এখানেও আমরা বলবো যে হাইপারবেটন ইউজ করা হয়েছে। নেক্সট যে লাইনটা আমি দিয়েছি, এটা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে। তো আজকে আমরা যে 3টে ফিগার্স করছি, এই 3টে ফিগার্সই কিন্তু আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে খুব সুন্দরভাবে দেখতে পাবো, কারণ ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে প্রচুর ফিগার্স ইউজ করেছে সেলি। তো এখানে দেখি এই লাইনটা, দাউ ফ্রম হুজ আনসিন প্রেজেন্স
দ্য লিভস ডেড আর ড্রাইভেন। খেয়াল করে দেখো এখানে লিভস ডেড ব্যবহার করছেন সেলিম। তাহলে এখানে লিভস হচ্ছে নাউন আর ডেড অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের ন্যাচারাল ওয়ার্ড অর্ডার বা সিনট্যাক্স আমরা কি জানি, আগে অ্যাডজেক্টিভ বসে তারপরে নাউন আসে, কিন্তু উনি আগে নাউন বসাচ্ছেন তারপরে অ্যাডজেক্টিভ বসাচ্ছেন, মানে ডেড লিভস না বলে উনি লিভস ডেড বলছেন। তো এখানেও আমরা বলবো যে হাইপার বেটন বা অ্যানাস্ট্রফি অথবা ইনভার্সানের ব্যবহার হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের প্রথম ফিগার্স অফ স্পিচ বেসড অন কনস্ট্রাকশন হাইপার বেটার। চলো আমরা সেকেন্ড ফিগার্স অফ স্পিচ এক্সক্লামেশন নিয়ে আলোচনা করি। ফ্রেন্ডস, সেকেন্ড ফিগার অফ স্পিচ যেটা আছে আমাদের এক্সক্লামেশন, এটা ছোট করে দেখো কি লিখেছি, অ্যাব্রাপ্ট ইম্প্যাশন্ড এক্সপ্রেশন অফ ওয়ান্ডার উইশ অর থট। এটা হঠাৎ আবেগের বহিঃপ্রকাশ, একটা নির্দিষ্ট টোনে কবিতাটা চলছে, দুটো তিনটে স্টানজা চললো একটা নির্দিষ্ট টোনে, হঠাৎ করে তীব্র আবেগের বহিঃপ্রকাশ বেরিয়ে আসছে একটা লাইনে। তো সেখানে কিসের এটা বহিঃপ্রকাশ হতে পারে? ওয়ান্ডার, কোনো বিস্ময়, অবাক হয়ে যাওয়া। উইশ হতে পারে কোনো ইচ্ছা, কোনো প্রার্থনা হতে পারে, অথবা কোনো থট হতে পারে, কোনো গভীর চিন্তার একটা বহিঃপ্রকাশ বেরিয়ে এলো। এক্ষেত্রে আমরা বলবো যে এক্সক্লামেশনের ব্যবহার করা হয়েছে। চিনব কী করে আমরা? মেজরিটি ক্ষেত্রে আমরা দেখি একটা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়, এই চিহ্নটা কিন্তু ব্যবহার করা হবে, বিস্ময়সূচক চিহ্ন যেটা। এক্সাম্পল দেখো প্রথমে কি লেখা আছে, এটা আমরা লুসি পোয়েমস থেকে নিয়েছি। বাট সি ইজ ইন হার গ্রেভ অ্যান্ড ও দ্য ডিফারেন্স টু মি। তাহলে দেখছো যে এই যে হঠাৎ অ্যাব্রাপ্ট একটা আবেগের বহিঃপ্রকাশ, অ্যান্ড ও দ্য ডিফারেন্স টু মি, তারপরে এই যে বিস্ময়সূচক চিহ্ন, তো এইখানে আমরা বলবো যে এক্সক্লামেশন ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো এই যে অংশটা, এটা একটা প্রোজ থেকে, একটা স্টোরি থেকে নিয়েছি আমরা। তো দ্য লাগুন অলরেডি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, দ্য লাগুন, সেখান থেকে নেওয়া হয়েছে ও মারা বাহিয়া, বিস্ময়সূচক চিহ্ন, ও ক্যালামিটি। তো এটা কে বলেছিল? এটা যদি কোটেশনও আসে তো তোমরা জানো, আমি লিখেওছিলাম এটা। তো এটা আরশাদ বলেছিল। আরশাদ যে ছিল, সে যখন তার দাদার কথা মনে পড়ছিল তখন সে চিৎকার করেছিল এটা, যে ও মারা বাহিয়া, ও ক্যালামিটি। তো নেক্সট হচ্ছে এটা ওয়েস্ট উইন্ড থেকে আমরা নিয়েছি, ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিভ, এ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। বিখ্যাত লাইন সেলির। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাব্রাপ্ট বা সাডেন আউটবার্স্ট অফ ইমোশন। আর কতবার দেখো এখানে ইউজ করা হচ্ছে এই এক্সক্লামেশন সাইনটা, এখানে রয়েছে থর্নস অফ লাইফের পরে আছে, আবার আই ব্লিডের পরেও রয়েছে। তো এগুলোই হচ্ছে এক্সক্লামেশনের ব্যবহার সেন্টেন্সে। তো নেক্সট আমরা আমাদের লাস্ট যে ফিগার্সটা রয়েছে কনস্ট্রাকশানের ওপরে, সেটা হচ্ছে ইন্টারোগেশন, এটা কি আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, আমাদের কনস্ট্রাকশানের ওপরে লাস্ট ফিগার রয়েছে ইন্টারোগেশন। ইন্টারোগেশন কি? এখানে নাম দেখি আমরা বুঝতে পারছি এটা ইন্টারোগেটিভ হবে। অর্থাৎ আগের ফিগার্সে আমরা দেখছিলাম যে এক্সক্লামেশনের ক্ষেত্রে একটা এক্সক্লামেশন মার্ক থাকছিল, ইন্টারোগেশনের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। কিন্তু এটা বোঝাচ্ছে কি, দেখো এখানে কি লেখা আছে, স্ট্রং অ্যাফার্মেশন অফ দ্য কন্ট্রারি আন্ডার দ্য ফর্ম অফ এ কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন দেয়া থাকবে, সেই কোয়েশ্চেনটাতে যেটা বোঝাচ্ছে যে স্টেটমেন্টটা, অ্যাকচুয়ালি তার বিপরীত অর্থটা হবে এখানে। এটা এক নম্বর হতে পারে, অর্থাৎ কন্ট্রারি বোঝাতে পারে, বিপরীত সেন্স বোঝাতে পারে, অথবা যেটা কোয়েশ্চেন করছে সেটাই অ্যাফার্ম করছে খুব জোর দিয়ে, সেটাকেই বোঝাচ্ছে জোরের সহিত, এটাও বোঝাতে পারে। অর্থাৎ দুটোই হতে পারে। প্রথম দেখো এক্সাম্পলটা আমরা ওয়েস্ট উইন্ড থেকে নিয়েছি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত আসে স্প্রিং কি খুব দূরে? না। অর্থাৎ এখানে যে কোয়েশ্চেনটা আছে যে ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, বসন্ত কি দূরে থাকতে পারে, এর অ্যান্সার আসলে হচ্ছে যে পারে না, নো এর অ্যান্সার। তাহলে কন্ট্রারিটা বোঝাচ্ছে কিন্তু একটা কোশ্চেনের মধ্যে দিয়ে। কবি এখানে ডাইরেক্ট বলছেন না যে স্প্রিং ক্যান নট বি ফার বিহাইন্ড, এটা উনি বলছেন না, উনি কোশ্চেনের মাধ্যমে এটা ছেড়ে দিচ্ছেন যে ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, স্প্রিং কি দূরে থাকতে পারে।
কিন্তু আমরা সবাই এটা পড়েই বুঝতে পারছি যে অ্যান্সারটা কিন্তু নেগেটিভ, নো। অর্থাৎ এখানে স্ট্রং অ্যাফার্মেশন অফ দ্য কন্ট্রারি বোঝাচ্ছে কোয়েশ্চেনের মাধ্যমে, কিন্তু সবসময় কন্ট্রারি অ্যাফার্মেশন বোঝায় না। এখানে দেখো দ্য টাইগার যে কবিতা আছে ব্লেকের, ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, তিনি কি যিনি ল্যাম্প বানিয়েছেন সেই কি তোমাকেও বানিয়েছে? তাহলে এখানে অ্যান্সার কি নেগেটিভ, অর্থাৎ না অন্য কেউ বানিয়েছে? না, অ্যান্সার নেগেটিভ না। তাহলে এখানে অ্যাফার্ম করছে সেটাই যেটা আছে কোয়েশ্চেনের মাধ্যমে। আর আগেরটাতে আমরা দেখলাম বিপরীতটা, যে না এখানে প্রশ্ন করছিল যে দূরে থাকতে পারে কি, অ্যান্সার হচ্ছে পারে না। তাহলে কখনো কখনো ইন্টারোগেশনের মাধ্যমে যে স্টেটমেন্টটা আছে সেম স্টেটমেন্টটা কি অ্যাফার্ম করে, কখনো কখনো ইন্টারোগেশনে যে স্টেটমেন্টটা আছে তার বিপরীতটাকে অ্যাফার্ম করে। কিন্তু এখানে ইন্টারোগেশন মার্ক থাকবে অবশ্যই, তাহলে কোশ্চেন মার্কটা দেখতে পাবে তোমরা। এবং এটা ব্যবহার এই কারণেই করা হয় যে জোর দেওয়ার জন্য, যেটা বোঝাতে চাইছেন, যে স্টেটমেন্টটা কবি বোঝাতে চাইছেন সেটার অ্যাফার্মেশনের জন্য, সেটাতে জোর দেওয়ার জন্য কিন্তু এই ফিগারটা ব্যবহার করা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের ফিগার্স বেসড অন কনস্ট্রাকশান। এছাড়া অনেক রয়েছে এই কনস্ট্রাকশানের ভিতরে, কিন্তু সেগুলো একেবারেই গুরুত্বপূর্ণ নয় আমাদের SLST সিলেবাসের জন্য। তো আমরা নেক্সট চলে যাব, যেটা আমাদের 4 নম্বর পার্ট ফিগার্সের, সেটা হচ্ছে ফিগার্স বেসড অন ইনডাইরেক্টনেস। এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব যে ইনডাইরেক্টনেসের উপরে নির্ভর করে কি কি ফিগার্স রয়েছে। তো আজকে এতটাই থাকবে। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।